প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটা ওয়েস্টার্ন গল্প। নাম রক্তরাঙা টেইল। শুরু করছি প্রথম অংশ। এক, ন্যাড়া রিস্টার মাথায় রনি আর সাদা গেল্ডিংটা রনি তার সাদা গেল্ডিংটা থামালো। ওখানে কোনো মাটি নেই, বাতাস ঝেঁটিয়ে উড়িয়ে নিয়ে গেছে। কেবল কয়েকটা সিডার গাছ পাথরের উপরই জায়গা করে নিয়েছে। ওরা যে পাথর থেকে কেমন করে খাবার জোগাড় করে সেটা সত্যিই একটা আশ্চর্যের বিষয়। 1 ঘন্টার মধ্যেই সূর্য ডুবে যাবে। বাতাসটা অসম্ভব রকম পরিষ্কার, এত পরিষ্কার যে সামনের উপত্যকার প্রতিটি খুঁটিনাটি দেখা যাচ্ছে, যদিও উপত্যকাটা কম হলেও 10 মাইল দূরে। যেখানে সে থেমেছে সেখানে সূর্যের আলোটা উজ্জ্বল। পশ্চিমেই যাচ্ছে রনি। বাম দিকের বিশাল উঁচু উঁচু পাহাড় বাকিগুলোকে বামন করে দিয়েছে। পূব দিকে মেঘ করেছে, বৃষ্টি আসন্ন। মেঘের দিকে চেয়ে দেখল রনি। ওর ঠিক পছন্দ হচ্ছে না, ভিজতে হবে। 7 পাইন্স পশ্চিমের একটা কঠিন জায়গা। ওটা এখনো 12 মাইল দূরে, পাহাড়ের পিছনে। কিন্তু ওখানে পৌঁছানোর আগেই বৃষ্টিতে ভিজে চুপচুপে হতে হবে ওকে। এখন ওর একটা আশ্রয় দরকার, বিশেষ প্রয়োজন। ঘোড়ার পিঠে চড়ে সে চারদিকে খুঁটিয়ে দেখল। স্টেজের রাস্তা মাইলখানেক উত্তরে, কিন্তু ওদিকে কোনো আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। আগেই খোঁজ খবর নিয়ে এসেছে সে, পাকা খবর। মেঘ এগিয়ে আসছে, বিজলি চমকাচ্ছে, ভিজতেই হবে, বাঁচোয়া নেই। দক্ষিণ আর পশ্চিমে উপত্যকাটা সরু হয়ে পড়ে আবার চওড়া হয়েছে। বৃষ্টির পর জায়গাটা পিছল আর কাদা কাদা হয়ে যায়। পথ চলাই বিপদ। পাহাড়ে খাজ রয়েছে, কিন্তু এই ঝড়ে ওগুলো নিরাপদ হবে না। রনি জানে পশ্চিমে অনেক দিন আছে সে। কোথায় বিপদ এটা ওর ভালো করেই জানা আছে। রওনা হতে যাচ্ছে, এই সময়ে ওর চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়ল। থমকে দাঁড়ালো সে। নিচের ক্যানিয়নে কয়েকজন রাইডার দেখা যাচ্ছে। ওদের মাঝে কি যেন একটা বিশেষ কিছু রনিকে সাবধান করলো। ঘোড়াটাকে একটা জুনিপার গাছের আড়ালে কিছুটা আড়াল করলো। এত দূর থেকে বিনকিউলার দিয়েও যে কোনো চেহারা চিনতে পারল না। সে কোনো চেহারা চিনতে পারল না। কেবল একটা ঘোড়ার সাদা নাক ওর চোখে পড়ল। 6 জন আরোহী। দ্রুত উত্তর দিকে এগোচ্ছে ওরা। ওরা অদৃশ্য হওয়া পর্যন্ত ওদের লক্ষ্য করল রনি, একটু বিকৃত মুখে। কারণ এই দেশটাকে সে ভালো করে চেনে। এই এলাকায় যদিও সে নতুন, তবু ওর বুঝতে অসুবিধা হচ্ছে না যে লোকগুলোর মতলব খারাপ। পাহাড়ের কোল ঘেঁষে ওরা স্টেজ রাস্তার দিকে এগোচ্ছে। নিজেদের অবস্থান যতদূর সম্ভব লুকাবার চেষ্টা করছে। ঠিক আছে টপার, শান্ত স্বরে ঘোড়াটাকে বলল রনি। চলো দেখা যাক ওদের কি মতলব। আমাদের মতো ওদেরও ভেজার শখ নেই। সাদা ঘোড়াটাকে দ্রুত বেগে কোনাকুনি উত্তর দিকে ছুটে চলল। আর একবার কাছে আসা মেঘের দিকে চেয়ে রনি তার পিস্তল দুটো বের করে ধুলো মুছল। দুটোই বহুল ব্যবহৃত কোল্ট 45। ওগুলোর হাতলে চিকন ফাটল ধরেছে, কিন্তু চমৎকার ব্যালেন্স। বেশ কিছুদিন হলো সে পিস্তল ব্যবহার করেনি, কিন্তু ওগুলোর ব্যবহারে ওর পাকা হাত। বর্তমানে ওর গন্তব্যস্থান 7 পাইন্স, কিন্তু আসলে সে ঘুরতে বেরিয়েছে। উত্তরে তার এক বন্ধু আছে, নাম মরিসন। 3M ব্রাঞ্চে সে তার বিধবা মেয়ের সাথে থাকে। ওদের সাথে কিছুদিন কাটিয়ে উত্তরে মন্টানা যাওয়ার ইচ্ছা আছে তার। সামনের আরোহীরা রনিকে কিছুটা বিব্রত করছে, কিন্তু ওদের সাথে বিরোধে যাওয়ার ইচ্ছে ওর নেই। ওর এই যাত্রাটা কেবল দেশ দেখার জন্যে। সাথে যথেষ্ট টাকা আছে, কোনো তাড়া নেই। কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল হ্যাটের উপর। পানি ঝেড়ে ফেলে বর্ষাতি বের করল রনি। ঘোড়ার গতি একটু না কমিয়ে বর্ষাতি পরে নিল সে। রিজ থেকে নেমে ব্যস্ত চোখে আশ্রয় খুঁজছে। একটা মাইন চোখে পড়ল।
কিন্তু ট্যানেলটা ধসে পড়েছে, দালানও ভেঙে গেছে। পাহাড়ের ধারে এসে সামনের মানুষগুলো টেইল দেখতে পেল রনি। বইয়ের পাতার মতোই সহজে দাগগুলো পড়ল সে। ঘোড়াগুলো তাজা, একটার খুর কেটে সরু করা হয়েছে। আবার এক পলসা বৃষ্টি এলো। তারপর বেগ বেড়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মাইন থেকে একটা ক্ষীণ টেইল নিচের দিকে নেমেছে। এতে কিছুটা জোরে ঘোড়া ছুটাবার সুযোগ পেল রনি। পাহাড়ের গা বেয়ে মেইন রাস্তায় নেমে এলো সে। ক্ষণিকের জন্য থেমে আবার আরোহীদের ট্রাকগুলো দেখতে পেল। বৃষ্টিতে এখন মুছে যায়নি। রাস্তা পার হয়ে ঝোপের ভিতর দিয়ে রাস্তার সমান্তরাল ভাবে এগিয়েছে ওরা। বৃষ্টির বেগ কিছুটা কমে এলো। বৃষ্টির ফোঁটা অনেক দিনের শুকনো ধুলোর উপর পড়ার পরিচিত গন্ধ ওর নাকে এলো। তারপর প্রচণ্ড শব্দে একটা বাস পড়ার সাথে আবার বৃষ্টি শুরু হলো। বাতাসের বেগও বেড়েছে। মেঘে সূর্য ঢাকা পড়ার পর এখন বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। কেবল বারবার বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা দেখা যাচ্ছে। স্টেজের রাস্তায় উঠল টনি। ঘোড়াটা তার স্বাভাবিক গতি বজায় রেখেছে। হঠাৎ করেই ঝড়ের বেগে শান্ত হয়ে এলো। নীরবতার মাঝে কতগুলো গুলির আওয়াজ রনির কানে এলো। দুটো, আরো তিনটে, তারপর আরো একটা একটা শেষটা একক, ফাইনাল শট। কিছুর যেন সমাপ্তি ঘটল। লাগাম টেনে থেমে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো রনি, কিন্তু কিছু শোনা গেল না। আবার বৃষ্টি শুরু হলো, প্রথমে ধীরে, তারপর প্রচণ্ড ধারায়। হেডটা সামনের দিকে কিছুটা টেনে নামিয়ে বর্ষাতির কলার উঁচিয়ে কান দুটো প্রায় ঢেকে গুলির শব্দ সম্পর্কে ভাবছে সে। একটা ঠান্ডা পানির ফোঁটা ওর ঘাড়ের পেছনে পড়ে শীত দ্বারা বেয়ে নিচে নামলো। শিউরে উঠে অন্ধকারের ভিতর সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ঠাউর করে দেখার চেষ্টা করলো সে। অন্ধের মতো গোলাগুলির এলাকায় হাজির হওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এই এলাকাটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। যেটুকু জানে সেটাও লোকের মুখে শোনা। এখন পর্যন্ত এখন টেইল ছেড়ে সরে গেলে হারিয়ে যাওয়াটা মোটেও বিচিত্র হবে না। হঠাৎ সে অনুভব করলো ঘোড়ার পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। বিদ্যুতের চমকে দেখতে পেল একটা গাঢ় আকারের কিছু কাদার মধ্যে হাত পা ছড়িয়ে পড়ে আছে। থেমে দাঁড়িয়ে আবার বিদ্যুৎ চমকাবার অপেক্ষায় রইল রনি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। লোকটার পেছনে যতদূর দেখা যায় দেখলো টেইলটা খালি। এখানে যা ঘটেছে সেটা এখন শেষ। লোকটার পাশে নেমে ওকে চিৎ করলো। মৃত সাদা একটা মুখের উপর বৃষ্টির ফোঁটা পড়ল। দেহটা বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। একটা ম্যাচের কাঠি জেলে বৃষ্টির থেকে আড়াল করে দেখলো আগের গুলিগুলোর আঘাতেই লোকটা পড়ে গিয়েছিল। কিন্তু কিন্তু শেষ গুলিটা করা হয়েছে খুলির সাথে পিস্তল ঠেকিয়ে। গুলিতে লোকটার চামড়া আর চুল পুড়ে গেছে। লোকটার মৃত্যু ওরা একেবারে নিশ্চিত করেছে। লোকটার পকেট হাতে কাগজপত্র, টাকা পয়সা যা ছিল বের করে নিল রনি। ওগুলো তার আত্মীয় স্বজন কেউ থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে। কাগজপত্র থেকে হয়তো ওর পরিচয়টাও জানা যাবে। এই বৃষ্টির পানিতে ভিজে লেখাগুলো দুর্বোধ্য হয়ে যাবে রক্ষা করা না হলে। লোকটা নিজের জীবন রক্ষা করার চেষ্টা করেছিল। পিস্তলটা এখনো ওর হাতেই ধরা রয়েছে। ওটা থেকে একটা গুলিও ছোড়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ওখানে দাঁড়িয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো রনি। লোকটাকে স্টেজ থেকে জোর করে নামিয়ে নেওয়া হয়েছিল, কারণ লোকটা টেইলের একপাশে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ওকে তার সুযোগ দেয়া হয়েছিল। সুযোগ নিয়ে হেরে গিয়েছে। স্টেজের চাকার দাগ গভীর হয়ে টেইলের উপর বসে গেছে। হোল্ড আপ, বিড়বিড় করে উচ্চারণ করলো রনি। লোকটা হয়তো নিজেই লাগতে গেছিল, কিংবা জোর করে ওকে লাগতে বাধ্য করা হয়েছে। ওকে ঠিক কাঁচা বলা যাবে না। আগেও সে গান ফাইট করেছে। ঘোড়ার পিঠে চেপে টেইল ধরে কিছু দূর এগিয়ে গিয়ে বিজলি চমকে আরও একজনকে পড়ে থাকতে দেখে থামলো। নেমে ঝুঁকে লোকটাকে ছুতেই সে কোকিয়ে উঠল। সোজা হয়ে আবার বিদ্যুৎ চমকালে পাহাড়ের গায়ে একটা ছোট গুহা ওর চোখে পড়ল। ঘোড়াকে জুনিপার গাছের সাথে বেঁধে রেখে
লোকটাকে তুলে গুহায় নিয়ে এলো রনি। ভিতরটা শুকনো। মোড়া একটা উপড়ে পড়া গাছের থেকে শুকনো কাঠ সংগ্রহ করে আগুন জ্বালালো সে। ভালো করে জ্বলে উঠলে কিছু পানি গরম করতে দিয়ে আহত লোকটার কোট আর শার্ট খুলে ফেলল। এক নজরেই বোঝা গেল লোকটা গুরুতর গুরুতরভাবে আহত হয়েছে। প্রথম গর্তটা বাম পাশে নিচের দিকে কিছুটা মাংস কেটে নিয়ে বেরিয়ে গেছে। ওটার থেকে অনেক রক্ত বেরিয়েছে। পুরো জামা রক্তে ভেজা। কিছুটা উপরে আরেকটা জখম। ওটা মারাত্মক। ঠিক হার্টের একটু উপরে। পানি গরম হলে সময় নিয়ে কতগুলো ভালো করে ধুয়ে কিছুটা রোস্ট করা প্রিকলি পেয়ার পাতা ছিলে শক্ত করে বেঁধে দিল। ফোলা কমানোর জন্যে ইঞ্জিনিয়াররা এই ওষুধ ব্যবহার করে। বুলেটের ক্ষত রনির কাছে নতুন কিছু নয়, কিন্তু সে জানে লোকটার বাঁচার সম্ভাবনা খুব কম। তবু লোকটার বয়স কম, শক্তকরণ স্বাস্থ্যও ভালো, তাই বলা যায় না। আরও কিছু কাঠ সংগ্রহ করে ঘোড়াটাকে গুহার ভিতরে এনে জিন খুলে দিল। ফিরে আসার সময়ে লক্ষ্য করলো তার রুগীর চোখ খোলা। অবাক বিষয়ে লোকটা চারপাশে দেখছে। আরও এগিয়ে এসে রনি বলল, বিশ্রাম নাও বন্ধু, খারাপ দুটো চোট পেয়েছো তুমি। লোকটি ভুরু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে থেকে প্রশ্ন করলো, কে কে তুমি? ভেসে বেড়াচ্ছি। আমার সামনে কিছু গোলাগুলি শব্দ পেলাম। যখন এগিয়ে এলাম একটা লাশ দেখতে পেলাম, তারপর তোমাকে। তাহলে একজনকে আমি ঘায়েল করতে পেরেছি? মনে হয় না। লোকটার পরনে একটা ফ্রক কোট ছিল, টুপিটা কালো, কঠিন চেহারা, গোপ লালচে। ও, সে ছিল একজন যাত্রী। কিছুক্ষণ চুপ করে থাকলো সে, শ্বাসটা ভারী। লোকটা পরিচ্ছন্ন, সুদর্শনে বলা যায়। কোমরে দুটো পিস্তল ঝুলছে এবং মনে হয় ওগুলোর ব্যবহার সে জানে। কি ঘটেছিল? রনি প্রশ্ন করল। ডাকাতি। আমি স্টেজের ছাদে শটগান নিয়ে পাহারায় ছিলাম। ওরা প্রথমে আমাকে গুলি করেছিল, কিন্তু আমি টিকে রইলাম। ধারণা ছিলাম ওদের একজনকে খতম করেছি। ওরা আবার আমাকে গুলি করলে আমি স্টেজ কোচ থেকে পড়ে যাই। ওরা মুখোশ পরা ছিল। প্রত্যেকবারই তাই ঘটে। সবসময় 3 মাসে এটা চতুর্থবার। এটা ছিল আমার প্রথম ট্রিপ। আগের গার্ডগুলো সবাই মারা পড়েছে। একটু ক্ষীণ হাসি দেখা দিল আহত লোকটার মুখে। যারা এই কাজ করছে তারা শটগান মেসেঞ্জারদের মোটেও পছন্দ করে না। শুকনো মাংস আর ময়দা দিয়ে ব্রুথ তৈরি করছিল রনি। এখন সেটা গরম হয়েছে। আহত লোকটাকে একটু একটু করে খাওয়ালো সে। আশা করছে এতে লোকটা একটু বাড়তি শক্তি পাবে। অনেক রক্ত হারিয়েছে ও। তোমার নামটা কি বন্ধু? আমার জানা দরকার। যুবক রনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। অবস্থা তাহলে এত খারাপ? ভালো, আমার নাম জেমস হার্ট। আমার জন্য কেউ দুঃখ করবে বলে মনে হয় না। তবে তুমি আমার ভাইকে একটা খবর দিতে পারো। সে রবার্টস মাউন্টেন্সে থাকে। ওর নাম ফিনলে হার্ট। বৃষ্টি কমতে কমতে এখন শুধু সরু ধারায় পানি বয়ে যাওয়ার শব্দ আর গাছ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ার শব্দ হচ্ছে। আহত লোকটা বেঘরে ঘুমাচ্ছে। ওর টেনে টেনে শ্বাস নেওয়া দেখে রনির দুশ্চিন্তা হচ্ছে। স্টেজটা 7 পাইন্সে পৌঁছে থাকলে ওখান থেকে লোকজন ডাকাতিতে যারা চোট পেয়েছে তাদের খুঁজতে আসবে, কিন্তু ওরা হয়তো দুজনই মারা পড়েছে বলে ধরে নিতে পারে। টপারের পিঠে জিন চাপিয়ে শক্ত করে পেটি এঁটে দিল রনি। সাহায্য আসার অপেক্ষায় বসে না থেকে জেমসকে একা রেখে তাকেই যেতে হবে। জেমস যখন আবার চোখ খুলল তখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে উঠেছে। প্রথমেই সে খেয়াল করলো সাদা ঘোড়াটার উপর জিন আটা হয়েছে। রনির দিকে চেয়ে সে ফ্যাঁসে গলায় বলল, আমার অবস্থা খুব সুবিধের মনে হচ্ছে না। মনে হচ্ছে খারাপের দিকেই যাচ্ছি। আহত লোকটাকে তুলে একটু আরামদায়কভাবে বসালো সে।
সেভেন পয়েন্টসটা কত দূরে? তোমার একজন ডাক্তার দরকার। 12 মাইল। ডাক্তার হ্যাডলের খোঁজ করো। লোকটা ভালো। কতগুলো আবার ধুয়ে দিল রনি। তারপর পিকলি পেয়ারে পাতা দিয়ে বেঁধে দিল। কতগুলো এখন আর ততটা খারাপ দেখাচ্ছে না। আমি ডাক্তারকে আনতে যাচ্ছি, তুমি ঠিক থাকবে তো? জেমসের চোখে হাসি মাখা বিদ্রুপের ছায়া পড়ল। মনে হয় না এই অবস্থায় কোথাও গিয়ে আমার হাত পা ভাঙার সম্ভাবনা আছে। আর ডাক্তার ছাড়া আমার ভালো হওয়ার সুযোগ কম। আশাপূর্ণ দৃষ্টিতে রনির দিকে চেয়ে সে বলল, তোমাকে যেতে দেখে আমার খুব খারাপ লাগছে বন্ধু। আহত লোকটার একটা পিস্তল বের করে ওর হাতে দিয়ে সে বলল, সাবধানের মান নেই। তুমি কিছু জানো মনে করে ওরা হয়তো আবার ফিরে আসতে পারে, কিন্তু আমার ধারণা হচ্ছে ওরা আর ফিরবে না। তোমার ভয়ের কিছু নেই। টেইল ধরে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে এগিয়ে যাচ্ছে রনি। টপার দৌড়াতে ভালোবাসে। এখন সে দৌড়াচ্ছে। 4 মাইলের বেশি এগোয়নি, টেইলের উপর দুটোয়ে একটা কালো কি যেন ওর চোখে পড়ল। দ্রুত ওটা একটা বাকবোর্ডের রূপ নিল। পিছনে 6 জন আরোহী। বাকবোর্ডে 2 জন আরোহী। শক্ত গড়নের একজন কালো চুল আর কালো গোপের অধিকারী, অন্যজন লম্বা গড়নের যুবক। ওর সোনালি গোপ ছোট করে ছাটা, নীল চোখ দুটো ঠান্ডা কিন্তু বন্ধুত্বপূর্ণ। রনি হাত তুলে ইশারা করায় ওরা থেমে দাঁড়ালো। সামনে একজন আহত মানুষ রয়েছে, বলল সে। তাড়াতাড়ি যাওয়া দরকার। ডাক্তার হ্যাডলে কি এখানে আছে? সোনালি চুলের যুবক মাথা ঝাঁকালো। আমি হ্যাডলে। ঘোড়া ঘুরিয়ে ফিরতি পথে এগোলো রনি। ওদের একজনের বুকে স্টার শোভা পাচ্ছে। লোকটা বয়স্ক, লম্বা গড়ন। ওর গোপ ঠোঁটের দুপাশ দিয়ে নিচে নেমেছে। জীবিত লোকটা কে? হার্ট নামের একজন। সে কিছু বলেছে? রনি অনুভব করছে চারপাশ থেকে সবাই ওকে ঘিরে রেখেছে। মনোযোগ দিয়ে ওরা কথা শুনছে। খারাপভাবে আহত হয়েছে সে। প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল ও। ওরা কিছু নিতে পেরেছে? সবই নিয়েছে। বাকবোর্ডের শক্ত গড়নের মানুষটা জবাব দিল, আমাকে প্রায় দেউলিয়ে করে দিয়েছে। আমার $30,000 সোনা নিয়ে গেছে। এমন আর একটা ডাকাতি হলে আমি শেষ হয়ে যাব। ক্যানিয়নের ভিতর ঢুকে রনির ইশারায় সবাই থামল। পথ দেখিয়ে নিয়ে যাওয়ার পর রনি হঠাৎ থমকে দাঁড়ালো। ওর চেহারাটা ফ্যাকাশে হলো। মারা গেছে জেমস হার্ট। পিস্তলটা ওর হাতেই ধরা, নলটা কপালের উপর। আত্মহত্যা? একজন বলে উঠল, নিজেকে গুলি করেছে সে। দেখে তাই মনে হচ্ছে, আরেকজন বলল। ধীরে মাথা তুলে বক্তার দিকে তাকালো রনি। লোকটার স্বরে যেন সন্তুষ্টি প্রকাশ পেল। কিন্তু এমন একটা কাজ সে কেন করলো? এই লোকটাই আত্মহত্যার কথা প্রথম উল্লেখ করেছিল। এর কোনো মানেই হয় না। রনি ওদের পাশ থেকে সরে গেল। তার কঠিন নীল চোখে মেঝেটা খুঁটিয়ে দেখছে। ব্যর্থতায় ওর ঠোঁট বাঁকা হয়ে গেছে। কিন্তু সে কি করতে পারত? লোকটার ডাক্তারের চিকিৎসার প্রয়োজন ছিল। নিশ্চয় দারুণ যন্ত্রণার মধ্যে ছিল সে। একজন মন্তব্য করলো, মনে হয় সে আর সহ্য করতে পারেনি। শেরিফ কোনো মন্তব্য করেনি। রনি ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। বুড়ো যখন কোনো কথা বলল না, রনি শান্তস্বরে বলল, আত্মহত্যা করেনি সে, ওকে খুন করা হয়েছে। খুন? সবাই ওর দিকে চোখ ফেরালো। হ্যাঁ, খুন। পুনরাবৃত্তি করলো রনি। আমি যখন ওকে ছেড়ে যাই তখন সে জীবিত আর আশাবাদী ছিল। নিজেকে সে হত্যা করেনি। তোমার কাছে কি মনে হচ্ছে রবার্ট? বক্তা একজন পুষ্ট লম্বা মানুষ, চওড়া লাল মুখর। যদি আত্মহত্যা না হয় তবে এটা কি? পিস্তলটাও ওর হাতেই রয়েছে। রবার্ট চতুর চোখে রনির দিকে চেয়ে চিন্তিতভাবে নিজের গোঁফ টানল। তুমি যখন যাও তখন সে জীবিত ছিল? পিস্তলটা কি ওর হাতের কাছে ছিল? ওটা আমি ওর হাতে তুলে দিই। আমি যেতে চাইনি, কিন্তু ডাক্তারের প্রয়োজন ছিল ওর। আমার বিশ্বাস সে বাঁচত। ডাক্তার রবার্ট ওর দেহটা পরীক্ষা করে মুখ তুলে চাইলেন। কথাটা সত্যি, ক্ষতগুলো বেশ সুস্থ অবস্থাতেই আছে। ওর জখমের উপর ওটা কিসের পট্টি? পিকলি পেয়ার। ইন্ডিয়ানরা
ওটা ক্ষতের উন্নতির জন্য ব্যবহার করে। দেখো, লাল মুখের লোকটা পিস্তলের অবস্থান দেখিয়ে বলল। এটা যদি আত্মহত্যা না হয় তবে এটা কি? রনির তা রাগ তেতে উঠছে। চোখ তুলে চাইল সে, কঠিন শীতল চোখ। আমি যখন যাই তখন লোকটা জীবিত ছিল, পুনরায় বলল সে। ওর জখম কঠিন হলেও ও সামলে উঠতে শুরু করেছিল। ওর মধ্যে কঠিন সুরে কথাগুলো বলল সে। বিন্দুমাত্র কাপুরুষতার লক্ষণও ছিল না। সে কিছুতেই আত্মহত্যা করেনি। নিশ্চয় সে আবার জ্ঞান হারিয়েছিল। কেউ এখানে সেই সুযোগে ঢুকে ওর পিস্তল দিয়ে ওকে খুন করে পিস্তলটা ওর হাতে ধরিয়ে দিয়ে গেছে। দেখো, ওর পিস্তলটা কোথায় আছে। নিজেকে গুলি করলে পিস্তলটা ওর হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ত। ডাক্তার হ্যাডলে মাথা ঝাঁকালেন। ভদ্রলোক ঠিকই বলেছে। গুলির পিছু ধাক্কায় ওটা দূরে ছিটকে পড়ত। তাছাড়া এত কাছ থেকে গুলি করলে কপালে বারুদের পোড়া দাগ থাকতো, কিন্তু চামড়ার উপর আমি তেমন কোনো দাগই দেখতে পাচ্ছি না। লালমুখ লোকটা রনির উপর নজর রেখেছিল। ধীরে ওর নজর কালো সম্ব্র শার্ট, বুটের ভিতরে ঢুকানো প্যান্ট আর উরুর সাথে ফিতে দিয়ে বাঁধা পিস্তল দুটোর উপর পড়ল। এতে তোমার পরিস্থিতি কিছুটা খারাপের দিকে যাচ্ছে। তুমি ওকে শেষ জীবিত দেখেছ? না। বরফ শীতল চোখে ওর দিকে চাইল রনি। খুনেই ওকে শেষ দেখেছে। মাথা ঝাঁকিয়ে টেইলের পিছন দিকটা দেখালো সে। ওখানে আরও একজন আছে, ফ্রক কোট পরা বিশাল দেহ মানুষ। রনি মানুষগুলোকে চিনতে শুরু করেছে এখন। যে লোকটা বাগবোট চালাচ্ছিল তার নাম হ্যারিংটন, মাইনের সুপার আর আংশিক মালিক। ক্ষতির ভারটা ওর ঘাড়েই পড়বে। লালমুখ মানুষটার নাম অ্যাডাম। ঘোড়া বেচা কেনার ব্যবসা ওর। একটা লিভারি আস্তবলও আছে 30 মাইল দূরে। মাইনে সে গরুও সরবরাহ করে। আরেকজন হলুদ চোখের গাল বসা লোক, পুরুষ সাথে বাঁধা ওর পিস্তল, নাম রেড। ফ্রক কোট পরা মৃত লোকটার খোঁজে গিয়েছিল সে। ওই সব কিছু লুটে নিয়েছে কেউ, জানালো রেড। তবে কি আশা করছিলে তুমি? শুষ্ক স্বরে প্রশ্ন করল রবার্ট। এটা একটা ডাকাতি। রনি কোনো মন্তব্য করল না। জেমস হার্টের কপালে যা ঘটেছে, এরপর নিরিবিলি কাগজপত্রগুলো নিজে পরীক্ষা না করে ওগুলো কারো কাছে হস্তান্তর করতে সে রাজি নয়। শহর থেকে আরও একজন লোক এসে হাজির হলো। সুগঠিত গড়ন, প্রিয়দর্শন, 40 মতো বয়স। কি খবর কেসি? মৃত লোকটার দিকে মাথা হেলিয়ে ইঙ্গিত করলো রবার্ট। কেউ ওকে আগে দেখেছে? আমি দেখেছি। সিগারেট তৈরি করার জন্য কাগজের আঠার উপর জিভ ঠেকালো রেড। লোকটার নাম সাইমন, নামকরা একজন গান ফাইটার। সাইমন লাশটার দিকে চেয়ে বলল, বেনকেছি। মারা গেছে। কে করলো এই কাজ? সেটা জানলে অনেক প্রশ্নেরই জবাব মিলত, মন্তব্য করলো রবার্ট। মনে হচ্ছে কাজটা যে করেছে সে তাকে পুরো সুযোগই দিয়েছিল, তারপর ওকে ছ্যাদা করে দিয়েছে। মাথায় পিস্তলের নল ঠেকিয়ে বাকি কাজটা শেষ করেছে, বলল রনি। মনে হচ্ছে ডাকাতের দলটা কোনো সাক্ষী রাখতে চায় না। ভয় পাচ্ছে হয়তো লোকজন ওদের চিনে ফেলবে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। ডাক্তার হ্যাডলে লাশটাকে পরীক্ষা করে উঠে দাঁড়ালেন। এখানে আমার আর কিছু করবার নেই, বলল ডাক্তার। তোমার কি মত হ্যারিংটন? লাশগুলো নিয়ে 7 পাইন্সের পথে রওনা হয়ে যাওয়াই ভালো, বলল মাইন সুপার। রনির দিকে ফিরল রবার্ট। তুমি থাকছো তো? আগামীকালের বিচার আর জিজ্ঞাসাবাদের জন্য তোমার উপস্থিতি জরুরি। আমি আছি, ওখানেই যাচ্ছি আমি। 7 পাইন্সের পথে আর বিশেষ কোনো কথা হলো না। সবাই ওই ডাকাতের দল সম্পর্কে বেশ বিব্রত। গত কয়েকটা স্টেজ ডাকাতিতে ওরা $100,000-এরও বেশি সোনা লুটেছে। সবই ভারী বার। ওগুলো কোথায় খালাস করা যেতে পারে এ নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। বিক্রির সম্ভাব্য সব কটা জায়গাকেই খবর দিয়ে সতর্ক করা হয়েছে। রনিকে খুঁটিয়ে লক্ষ্য করছিল হ্যারিংটন। তুমি যেভাবে পিস্তল ঝুলিয়েছ তাতে মনে হয় ওগুলোর ব্যবহার তুমি জানো। জেমসের জায়গায় আমার একজন লোক দরকার। শব্দ করে হাসল রনি। যা শুনলাম তাতে মনে হয় না
ওটা খুব জনপ্রিয় কাজ। শুনেছি শটগান মেসেঞ্জাররা নাকি খুব দ্রুত পটল তোলে। শান্তভাবে মাথা ঝাঁকালো হ্যারিংটন। তা ঠিক, আমি অস্বীকার করছি না। আমি এমন মানুষ চাই যে সহজে ভয় পায় না। জেমসের গোলাগুলির হাত ভালোই ছিল। আমার ধারণা ছিল এসব ডাকাতির পিছনে কারা আছে তা সে আঁচ করতে পেরেছিল, কিন্তু বেশি কথা বলার অভ্যাস ছিল না ওর। এখন তো সে আর কোনো কথাই বলবে না। ও বলেছিল রবার্টস রেঞ্জে নাকি ওর এক ভাই আছে। খবরটা ওকে পৌঁছাতে বলেছিল। হ্যাঁ, ফিনলে হার্ট, মাথা নাড়ল হ্যারিংটন। এটা সে সহজভাবে নেবে না। বললে ভুল হবে না যে এখন ওই খুনিদের দুশ্চিন্তার কারণ আছে। ভাইয়ের খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বে। সে নিয়েই ছাড়বে। উপত্যকাটা পিছনে ফেলে বাগবোর্ডটা একটা সরু ক্যানিয়ন ধরে এগোলো। ছাড়া ছাড়া পরিত্যক্ত মাইন আর ছাপড়ার নজরে পড়ছে। তারপর ট্রেইল শেষ হলো একটা সরু রাস্তায়। দুপাশে ফলস ফ্রন্ট দেয়া বাড়ি ঘর। ওগুলোর পিছনে সিকি মাইল দূরে পাহাড়টা ঢালু হয়ে নিচে নেমেছে। দুপাশে প্রচুর বাড়িঘর, কিছু মাইনিং ক্লেম আর কুঁড়েঘরও রয়েছে। এক্সপ্রেস অফিসটা লিভারি আস্তবলের ঠিক উল্টো দিকে। এক্সপ্রেস অফিসের পাশেই একটা সেলুন। ওটার বাতির আলো গিয়ে পড়েছে ওপাশের জেনারেল স্টোরের উপর। সামনে ঘোড়ার জিনের দোকান, বুটের দোকান, কামারের দোকান, নাপিত আর দাঁতের ডাক্তারের পিছনে আইনজীবীর অফিস রনির নজরে পড়ল। জেল, হোটেল, বিভিন্ন দোকান আর জুয়া খেলার জায়গাও আছে ওখানে। শুনে গুনে দেখলো মোট 9টা সেলুন। শেষ মাথায় সোনার আকর মূল্যায়নের অফিস। লিভারি আস্তবলের দিকে এগোলো রনি। ওর দিকে চেয়ে আছে হ্যারিংটন। ভুলো না, কাজটা এখনো তোমার। অ্যাডাম আর রেডও ওই দিকে মোড় নিল। অ্যাডাম রনির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বলল না। ঘোড়ার পিঠ থেকে নামলো রেড। অ্যাডাম লিভারি স্টেবলে ঢুকলে সে নিচু স্বরে বলল, শটগান মেসেঞ্জারের কাজটা নেয়ার আগে ভালো করে চিন্তা করে দেখো। ওরা বেশি দিন টেকে না। ঠিক, জবাব দিল রনি। মনে হয় কেউ ওদের মৃত্যু চায়। এই শহরটায় থাকলে মানুষের ঝামেলাই বাড়ে, মন্তব্য করল রেড। মন্টানা ভালো জায়গা। কখনো ওখানে গেছো? হয়তো। অনেক জায়গায় ঘুরেছি আমি। বুটের মাথা দিয়ে মাটিতে একটা লাথি মেরে টপারের পিঠ থেকে জিন নামানো লক্ষ্য করল রেড। তোমাকে কেমন যেন চেনা চেনা ঠেকছে, তাই নাকি? মনে হয় তোমাকে মন্টানায় দেখেছি, কিংবা টেক্সাসে। কে বলতে পারে, হয়তো। কথাটা হজম করতে রেডের কষ্ট হচ্ছে। এই এলাকায় কঠিন মানুষ হিসেবে ওর নাম আছে। এটা অক্ষুণ্ণ রাখতে চায় ও। ওর প্রশ্নের জবাব কেউ এড়িয়ে যাবে, এটা ওর পছন্দ নয়। কিন্তু ওর ধারণা হচ্ছে এই লোকটাকে জানা ওর দরকার, একান্ত প্রয়োজন। একটা সিগারেট তৈরি করে আর চোখের রনির দিকে একবার চেয়ে এক মুঠো খড় নিয়ে নিজের ঘোড়াটাকে ঘষতে শুরু করলো সে। হার্ট কি অনেক কথা বলেছে? খবর বের করতে চাইছে সে। বলল ওর এক ভাই আছে, স্বীকার করলো রনি। ওকে আমার খুঁজে বের করতে হবে। জনাব, তোমার কেটে পড়াই ভালো। এই শহরটা মোটেও সুবিধের না। ভালো। রনির চোখ কৌতুকে একটু চিকচিক করে উঠল। আমি কারোর সাথে ঝগড়া বিরোধ করার জন্য এখানে আসিনি। ঘুরে দরজার দিকে রওনা হলো সে। আবার দেখা হবে। থামো, রেড এখন খেপে গেছে। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটার জবাব চাই আমি। রনি ধীরে আস্তবলের আধো আলোয় ঘুরে দাঁড়ালো। হার্ট কি বলেছে তা আমি জানতে চাই। প্রয়োজন হলে পিটিয়ে আমি তোমার থেকে সেটা বের করব। কথাটা বলেই সে বুঝতে পারলো ভুল কথা বলা হয়েছে। ওর দিকে এক পা এগিয়ে গেল রনি। ঠিক আছে, স্বীকার করে নিল সে। তুমি তাহলে পিটিয়েই তা বের করো, কিন্তু জলদি করো, অপেক্ষা করার সময় নেই আমার। ঢোক গিলল রে, জিভ দিয়ে শুকনো ঠোঁট চাটলো একবার। সে বুঝে নিয়েছে এই লোককে ধমক দিয়ে কাজ আদায় করা যাবে না। ওর ভয় ডর বলতে কিছু নেই। পাল্টা চ্যালেঞ্জের মুখে সিটিয়ে গেল সে। গোলমাল চাচ্ছে না ও, অন্তত এখন, এখানে নয়। আরে সি, বলল সে। তুমি কি আমার কথা সিরিয়াসলি নিলে নাকি? আমি তো ঠাট্টা করছিলাম।
কথার কোনো জবাব না দিয়ে রনি ওর দিকে চেয়ে রইল, অপেক্ষা করছে। অস্বস্তি ভরে একটা পা সরালো রেড। ওর ছুটে এগিয়ে এসে আঘাত করতে কিংবা গুলি চালাতে ইচ্ছে করছে, এগুলো চাইছে বটে, কিন্তু ওর সহজাত প্রবৃত্তি ওকে সাবধান করছে, বলছে এটা বুদ্ধিমানের কাজ হবে না। ওকে আর একটা চাহনি দিয়ে রনি বাইরে বেরিয়ে এলো। একবারও পিছন ফিরে চাইল না। কঠিন চোখে ওর প্রস্থান দেখলো রেড। তারপর ফিস করে বলল, দেখে নিও, তুমি 24 ঘন্টাও টিকতে পারবে না এই শহরে। 2। রনি আস্তবল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই অ্যাডাম গভীর ছায়ার আড়াল থেকে বেরিয়ে এলো। রাগে লাল হয়ে উঠেছে ওর চেহারা। হাদা রাম, গর্জে উঠল সে। তোমাকে কে বলেছিল জেমস সম্পর্কে ওকে প্রশ্ন করতে? সে কিছু বলেছে বা বলেনি, তাতে কি আসে যায়? এসব প্রশ্ন ওকে কেবল সন্দিগ্ধই করে তুলবে। কি বলো? জবাবে বলল রেড। ওকে ওকে যে কিছু সন্দেহ করবে? লোকটাকে তা আমিও জানি না, কিন্তু এটুকু বুঝি ওর সাথে লাগতে গেলে পিস্তল ছোড়ার জন্য তৈরি হয়ে যেতে হবে, এবং তাতে ফলাফল ভালো হবে না। আমার ধারণা লোকটা পিস্তল চালাতে জানে, ধাপ্পা দিচ্ছে না। গোড়ালির উপর ঘুরে রাগত গানম্যানকে পিছনে ফেলে অ্যাডাম এগিয়ে গেল। কিন্তু মুখে যাই বলুক, ওর মাথা থেকে দুশ্চিন্তা দূর হচ্ছে না। জেমস যে কথা বলেছে সেটা জানা কথা। মরার আগে সে যদি ওকে তার ভাইয়ের কথা বলে থাকে, হয়তো আরও অনেক কথাই বলেছে। তবু অন্ধকার রাতে ও কী বা এমন দেখে থাকতে পারে? ওর বলার কি থাকতে পারে? এটা প্রায় অসম্ভব যে ও কাউকে চিনতে পেরেছিল। সুতরাং এখন টাইট হয়ে বসে থাকা ছাড়া ভিন্ন উপায় নেই। দেখতে হবে পরিস্থিতি কোন দিকে করায়। স্ট্রেঞ্জার লোকটাকে এই এলাকা ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়াই ভালো। কিন্তু জেমসের মৃত্যুর ধরনটা অস্বাভাবিক। ওরা কি তার উদ্দেশ্য টের পেয়েছিল, কিংবা সে কি কোনো কথা বলেছে? নিকটস্থ সেলুনের দিকেই পা বাড়িয়েছিল রনি, কিন্তু মলির স্টেক, ডিম আর পায়ের লোভ ওকে ওদিকেই টেনে নিয়ে গেল। কাঠের ফুটপাতে উঠে দরজা ঠেলে ভিতরে ঢুকলো সে। কেবল একজন কাউবয়কে ওখানে দেখতে পেল। লোকটার বুট ক্ষয়ে গেছে, হ্যাটটারও খারাপ অবস্থা। ওর ঢোকার সময়ে দরজার বেলের ঘণ্টায় কাউবয়ের কোনো বিকার দেখা গেল না, কিন্তু ঘণ্টার আওয়াজে রান্নাঘর থেকে একজন সুন্দরী যুবতী বেরিয়ে এলো। কালো চুল, মাথার উপর খোপা করে বাঁধা, গাঢ় নীল চোখ। কৌতূহলী চোখে মেয়েটা ওকে দেখছে। জবাবে সে হেসে বলল, হাউডি, আমি স্টেক, ডিম আর পাই চাই। মেয়েটা বড় একটা কাঠের চামচ হাতে এগিয়ে এলো। সামনে হেলে পড়া একগোছা চুল পিছনে ঠেলে দিয়ে সে বলল, তা হবে না। হয় স্টেক আর পাই, নয়তো ডিম আর পাই। দুটোরই দাম 2 বিট। দুটোই দাও আমাকে, বলল রনি। সব থেকে বড় আর রসালো স্টেক, দুটোর বদলে 4টে ডিম। কিছু বিনস যদি থাকে, সাথে ওটাও কিছু দিও। বিনস দুটো অর্ডারের সাথেই আসে, কিন্তু এতে তোমার দাম পড়বে 6 বিট। এত পয়সা তোমার আছে? যদি না থাকে, এসে বলল রনি, তাহলে আমি তোমার থালা বাসন ধুয়ে দেব। তা হবে না, পাকা ব্যবসায়ীর মতো জবাব দিল মেয়েটা। ডাকোটার এপাশে সব কাউবই ওই চেষ্টা করেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে ডিশ ধোয়ার চিন্তা আর কেউ করে না। তোমাকে পয়সা দিতে হবে, ক্যাশ। ঠিক আছে মলি। সশব্দে $1 টেবিলের উপর ফেলল রনি। আমাকে খাওয়াও। দ্রুত ডলারটা তুলে নিয়ে আপনের পকেটে রাখলো মেয়েটা। বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি, বলেই আবার ফিরল সে। মাংসটা তুমি কেমন চাও? কেবল শিং দুটো কেটে ভেজে আনলেই চলবে, বাকিটা আমি সামলাবো। মাংস ভাজার শব্দ পাওয়া গেল। অল্পক্ষণ পরেই সে গরম কফি নিয়ে এলো। মেয়েটা লম্বা, চমৎকার ফিগার। কাউবয়রা যে কেন রান্নাঘরে ডিশ ধোয়ার বাহানা করে সেটা আজ করা কঠিন নয়। এখানে তুমি নতুন এখানে তুমি নতুন? কিছু খবর জানতে চাইছে মেয়েটা। তুমি কি জেমস হার্টকে পেয়েছিলে? মাথা ঝাঁকালো সে। খবর দ্রুত ছড়ায়। ওকে তুমি চিনতে? হ্যাঁ, চিনতাম। টেক্সাসের
এপাশে ওর মতো কাউবয় আর দুটো পাওয়া যাবে না। আর পিস্তল বন্দুকেও ওর হাত ছিল ভালো, তবে ওর ভাই ফিনলের তুলনায় ওটা কিছু না। আরও শোনার জন্য অপেক্ষা করছে রনি। কিছু সময় আছে যখন চুপ করে শোনা ভালো। এই ব্যাপারে ওর আরও কিছু জানা দরকার। প্রাথমিক গুলির ক্ষত থেকে যদি ওর মৃত্যু হতো, তাহলে রনির এতে নাক গলাবার কিছু ছিল না। কিন্তু এটা এখন ওর জন্য একটা ব্যক্তিগত ব্যাপার দাঁড়িয়েছে। ওকে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করেছিল সে, কিন্তু যুবককে অন্যায়ভাবে খুন করা হয়েছে। ও দেখতে চায় কে এমন গর্হিত কাজটা করেছে। শটগান রাইডারের ব্যাপারে হ্যারিংটন এখন কি করবে? কথা বাড়াতে চাচ্ছে রনি। রনির দিকে তাকালো মনি। শুনেছিলাম তোমাকেই ওরা ওই কাজের প্রস্তাব দিয়েছে। কথাটা ঠিক, কিন্তু আমি এখন কাজের ধান্দায় নেই। আর কাজ করলেও সেটা কাউবয়ের কাজই হবে। রান্নাঘরে ঢুকে রনির জন্য স্টেক আর ডিম নিয়ে এলো মেয়েটা। ওর খাওয়ার মাঝে কথা বলে চলল মধু। এখন কেউই তেমন কাজের লোক খুঁজছে না। একমাত্র বেনকেসির কাজের লোক দরকার, কিন্তু ওর দুই বোনের জন্যে সে কাউকে টিকাতে পারে না। বেনকেসি? মুখ তুলে চাইল রনি। আজ রবার্ট আর অ্যাডামের সাথে সেও ছিল। হ্যাঁ, ওই লোকই। সে রকিং কে রানসের মালিক। তবে শোনা যায় এখন ওর টাকা পয়সার টানাটানি চলছে। তুমি মেয়েদের কথা কি যেন বলছিলে? ঝট করে আজ চোখে রনির দিকে তাকালো মনি। বুঝেছিলাম ওটা তোমার মনে ধরবে। এদেশের সব কাউবয়ই ওখানে কাজ নেয়ার জন্যে পাগল। সবাই দুজনের কারো সাথে ঝুলে পড়তে চায়, তবে শেলি বেশি জনপ্রিয়। লিসার মধ্যে কিছু একটা আছে যার জন্য লোকজন ওকে একটু ভয় পায়। যা হোক, মেয়েটার একজন মনের মানুষ আছে। ওরা দেখতে ভালো। ভালো মানে অত্যন্ত সুন্দরী। গম্ভীরভাবে মাথা ঝাঁকালো রনি। বেনকেসির বোনদের কথা ভাবছে না সে। এই এলাকার লোকজনের মতিগতির কিছুটা ধারণা নিতে চায় মাত্র। কোথায় কি চলছে জানতে ইচ্ছুক। সেই প্রবাট লোকটা যে ভালো, এটা সে বাজি ধরে বলতে পারে, কিন্তু ওর বিবেচনা শক্তি যে কতটা, সেটা সন্দেহের বিষয়। খাওয়ার মাঝে মলিকে কথায় ব্যস্ত রাখল রনি। এখানকার লোকজন আর পরিবেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা গড়ে উঠছে ওর মনে। এখানে মাইনার আর রানচারদের নিয়ে এই সমাজ। বেনকেসি এখানকার সব থেকে বড় রানচার। আর মাইন বলতে হ্যারিংটনের সোনার খনিটাই উল্লেখযোগ্য। বেন তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে রাঞ্চটা পেয়েছে। ওর বাবা ছিল একটা পাহাড়ি বাঘ। দাঁত ছিল ওই বুড়োর। প্রয়োজনে ওগুলো ব্যবহার করতেও সে জানতো। লোকটা তার আদান প্রদানে লোকটা তার তার আদান প্রদানে ছিল সৎ, কিন্তু সেই সাথে ব্যবসায়ী বুদ্ধিও ছিল তার। রকিংকে রাঞ্চের বন্ধুর চেয়ে শত্রুই ছিল বেশি। বুড়োর মৃত্যুর পর রাস্তাটার লুটেপুটে রাঞ্চটার আর কিছু রাখেনি। 1 বছরের মধ্যেই রাঞ্চের 2জন কর্মচারী গুপ্তঘাতকের গুলিতে মারা পড়ল। রাসলাররা 1000 গরু তাড়িয়ে নিয়ে গেল। বাধা দেওয়ার কেউ ছিল না। আশপাশের ছোট রাঞ্চগুলো ওদের গরু চুরি করেই সমৃদ্ধ হলো। রকিংকে দিন দিন গরিব হতে থাকলো। চারপাশে আরো নতুন মুখ দেখা দিতে শুরু করলো। পুরো কেছি জানতো কিভাবে শহরের আবর্জনা পরিষ্কার রাখতে হয়, কিন্তু এখন চোর ডাকাত আর ফটকাবাজে শহর ভরে গেছে। ঠেকাবার কেউ নেই। সোনার খনি থেকে প্রচুর সোনা বেরোচ্ছে। ওরা চোখ রাখে কখন স্টেজে করে সোনা কোন দিকে যায়। ওদিকে যদিও এখনো রকিংকে তে গরুর সংখ্যা প্রচুর, কিন্তু দিন দিন তো তা আরো পাতলা হয়ে আসছে। কে চুরি করবে এই নিয়ে রাসলারদের মধ্যে মারপিট চলছে। পুরানো রাসলার নতুন রাসলারদের হাতে মারা পড়ছে। ছোট বাইনগুলোর উৎপাদন বাড়লে দুটো বাইন লুট হয়ে গেল। একটার মালিকই মারা পড়ল। অরাজকতার চরম। আগে শেরিফ গুলি খেয়ে মারা পড়ার পর রবার্ট এখন শেরিফের কাজ চালাচ্ছে। সবখানেই একজন পালের গোদা থাকে, বলল রনি। এই শহরটাকে কে চালাচ্ছে? আসলে কেউই না। রাঞ্চাররা সবাই বুড়ো কেসিকে মানত, কিন্তু এখন লোকজন অ্যাডামের কথা শুনতে শুরু করেছে। ঘোড়া ব্যবসায়ী? হ্যাঁ, কিন্তু ওর একটা ছোট রাঞ্চও আছে। লোকটা কিছু গরুও কেনা বেচা করে।
কাঠের ফুটপাতে পায়ের আওয়াজ পাওয়া গেল। ওই যে জেরি, সমার্স আসছে। পাশ থেকে সরে যেতে যেতে বলল মলি। ও ওখানে ও এখানে নতুন, কিন্তু অনেক খোঁজ খবর রাখে। মনে কি বোঝাতে চাইলো সেটা জিজ্ঞেস করার আগেই দুজন লোক দোকানে ঢুকলো। প্রথম জনের কালো ভুরু, ধনুকের মতো বাঁকা পা, পুষ্ট দেহ, চোখ দুটো যেন একটু গর্তে ঢোকা। কিন্তু ওর পেছনের লোকটাই রনের দৃষ্টি আকর্ষণ করলো। জেরি সমার্স লোকটা সুদর্শন, ধূসর চোখ আর লালচে চুল। লোকটার বেপরোয়া চলার ভঙ্গি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কি খবর মলি? বিশদ হাসির সাথে সম্ভাষণ জানালো জেরি। আমাদের 2 কাপ কফি আর কিছু খাবার দাও। বসো জেরি, কঠিন স্বরে বলল মলি। আর সবার মতো তোমাকেও অপেক্ষা করতে হবে। তোমার বন্ধু। রনির দিকে এক ঝলক চেয়ে সে আবার বলল, ডাকি কেউ? জেরির দিকে তাকালো রনি। সেও ওকে দেখছে। এখানে নতুন? প্রশ্ন করলো জেরি। তুমি আগে কখনো এদিকে দেখেছো আমাকে? শান্ত স্বরে প্রশ্ন করলো রনি। না, তাই জিজ্ঞেস করছি। আগে আমাকে দেখে না থাকলে আমি নিশ্চয়ই স্ট্রেঞ্জার, হাসলো রনি। তারপর মলির দিকে চেয়ে বলল, আমাকেও 1 কাপ কফি দিও। চমৎকার কফি বানাতে পারো তুমি। নিজের গুরুত্ব এভাবে খর্ব হতে দেখে রুষ্ট হয়েছে সে। ওর চেহারায় সেটা প্রকাশ পাচ্ছে। কিছু বলতে গিয়েও থমকে গেল সে। বুড়োর সাথে ফিতে দিয়ে বাঁধা পিস্তল দুটো দুটো ওর নজরে পড়েছে। সে বুঝেছে এই লোকটা যেই হোক ফেলনা মোটেও নয়। মানুষ চিনতে রনিরও ভুল হয়নি। সে জানে ওই সহজ হাসির পিছনে আছে একজন ভয়ঙ্কর মানুষ। কফি শেষ করে বাইরে বেরিয়ে এলো রনি। লোকটা পিস্তল বাজিতেও ওস্তাদ। বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু বিপদকে কোনোদিন ভয় পায়নি রনি। সরাসরি মোকাবেলা করেছে। হাই গ্রেড। সেলুনটা কয়েক দরজা পরেই। ওদিকেই রওনা হলো রনি। মলির দরজা দিয়ে ওকে লক্ষ্য করলো ডাকি। ওর চওড়া কাঁধ, পুরুষ সাথে ফিতে দিয়ে বাঁধা 2টা পিস্তল। সবই দেখলো। জেরি ওর পাশে এসে দাঁড়ালো। ওকে কি ভয় পাও তুমি? ওহ, কাউকে ভয় পাই না আমি। হয়তো ওকে ভয় করে চললে আরো কিছুদিন বাঁচবে তুমি। ওকে সহজ লোক মনে করো না। শক্ত লোক সে। ওর থেকে সাবধানে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আমার সামনে ও দাঁড়াতেই পারবে না। ধপ করে টুলের উপর বসে নিজের কফিতে চিনি মেশাতে ব্যস্ত হলো ডাকি। ভয় কিছু না, তবে লোকটাকে খুব পরিচিত ঠেকছে। ওকে আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। কাঁধ উচালো জেরি। কালের চোতে ভেসে বেড়ানো এক কাউবয়। থাকবে না, চলে যাবে। যাবে না। রান্নাঘর থেকে বেরিয়ে এসে মন্তব্য করলো মনি। অন্তত কিছুদিন থাকবে। ছেলেটার খুন হওয়া সে সহজভাবে নিতে পারেনি। সে কিভাবে শেরিফের থেকে ভালো করতে পারবে? প্রশ্ন করল সমার্স। জানি না সে রবার্টের চেয়ে ভালো করতে পারবে কিনা, সহজ সুরে মেয়েটা বলল। কিন্তু আমি খুনি হলে খুব চিন্তায় পড়তাম। বিভিন্ন সেলুন আর আড্ডাখানায় ঘোরার কালো চোখ কান খোলা রাখছে রনি। বহু আগেই সে শিখেছে কঠিন শহরের হাওয়া কিভাবে আঁচ করতে হয়। শহরটা প্রায় টকবক করে ফুটছে। কয়েকটা খুনের খবর সে শুনেছে। গত রাতেও মাথায় বাড়ি দিয়ে একটা ডাকাতি করা হয়েছে। একজন প্রসপেক্টরকে তার ক্লেমে মৃত পাওয়া গেছে। দেখার কেউ নেই। নেকড়েরা এখন নির্ভয়ে শিকার ধরছে। বুড়ো কেসি যতদিন বেঁচে ছিল, শক্ত হাতে শহরটাকে সে কাবুতে রেখেছিল। সে আর তার কর্মচারীরা শহরের আইন শৃঙ্খলা নিশ্চিত করেছে। কিন্তু এখন সে আর নেই। তার ছেলে বেনকেসি চমৎকার কাউম্যান, কিন্তু লড়তে জানে না। এখন যে যার খেয়াল খুশি মতো চলছে। বাধা দেওয়ার কেউ নেই। এখানেই হাঙ্গামার শুরু। 1 বোতল মদ নিয়ে বুড়ো কাউহ্যান্ডের সাথে কথা বলছে রনি। লোকটা মাথা হেলিয়ে জন মার্সারকে দেখালো। বেটে মোটা একটা লোক। সামনের দিকে চুল উঠে মাথার অনেকখানি জায়গায় টাক পড়েছে। বিশাল বপুর উপর ঘড়ির সোনার চেইনটা শোভা পাচ্ছে। বুড়ো কেছি মারা যাওয়ার পর জন এখন মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে। নাক ছিটকে বলল সে। কেছি বেঁচে থাকলে ওর মুখ থেকে কেউ টু শব্দটিও শুনতে পায়নি। কিন্তু এখন ওর দাপটে মানুষের টেকাই দায় হয়ে উঠেছে। উঠে দাঁড়িয়ে
বারের দিকে এগোলো রনি। হ্যারিংটন ওখানে দাঁড়িয়েছিল। ঘুরে রনিকে দেখে সে হাসলো। তোমাকে দেখে খুশি হলাম বন্ধু, বলল সে। আমার হয়ে শটগানের মেসেঞ্জার হওয়ার ব্যাপারে তোমার মত পাল্টালো? মাথা নাড়ল রনি। এখনো পাল্টায়নি। এখানে আমি কিছুদিন থাকতে চাই, কিন্তু ঘোড়ার পিঠে চড়ে কাজই আমার পছন্দ। হয়তো বেন কেসিকে তার হয়ে কাজ করার প্রস্তাব আমি দিতে পারি। ওখানে ফোরম্যানকে নিজের কাজ নিজেই দেখাবেন। গরু আর রান্স সম্পর্কে হয়তো ওর চেয়ে বেশি আর কেউ জানে না, কিন্তু বাপের সেই শক্ত শিরদাঁড়াটা সে পায়নি। এটা যে কেন তা বোঝা কঠিন নয়। বিশাল কামরার লোকজনের দিকে রনির দৃষ্টি আকর্ষণ করালো হ্যারিংটন। কামরায় অন্তত 60 জন লোক আছে এখন। আমি বাজি ধরে বলতে পারি ওদের অন্তত 20 জন মানুষ হত্যা করেছে। কয়েকজন একাধিক। ওদের বেশিরভাগ লোকই গোরুচোর, হয়তো 10 জন অসৎ জুয়ারি। এদের সামলানো কোনো কচি ছেলের কাজ নয়। ওদিকে জন মার্সারকে দেখালো সে। লোকটা শহর চালাতে চায়, কিন্তু এত বড় সে নয়। কে বড়? রনির দিকে তাকিয়ে হাসলো হ্যারিংটন। বন্ধু, ওটা একটা ভালো প্রশ্ন। কিন্তু লোক মনে করে আমি। কিন্তু আমি এসবের মধ্যে জড়াতে চাই না। প্রয়োজন হলে আমি নিজেই আমার শিপমন বাঁচাতে শটগান রাইড করব, কিন্তু ওটা নয়। মাথা নাড়ল হ্যারিংটন। উপযুক্ত লোক আসলে বর্তমানে কেউই উপযুক্ত লোক আসলে বর্তমানে কেউই নেই। ডাক্তার হ্যাডলে বুদ্ধিমান লোক, কিন্তু নেতৃত্ব দেওয়ার ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই তার নেই। ডাক্তারি করে সে সন্তুষ্ট। আর রবার্ট এটা পারবে না। অ্যাডাম কেন হাল ধরছে না? প্রশ্ন রাখলো রনি। একটু ইতস্তত করলো হ্যারিংটন। হ্যাঁ, শেষ পর্যন্ত বলল সে। কিন্তু ওকে বোঝা সত্যিই কঠিন। প্রসঙ্গ পাল্টালো রনি। তোমার সোনার ব্যাপারে কি বুঝছো? সোনা সহজে পাচার করা সম্ভব না, বিশেষ করে এত সোনা। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি যতটা খবর পেয়েছি চুরি করা সোনার 1 তোলাও কোনো বাজারে এখনো বিক্রি হয়নি। আমার বিশ্বাস চুরি করার আগেই ওরা কিভাবে কি করা হবে সব ভেবেই কাজে নেমেছে। তবে কাজটা বেশ কঠিন হবে। কিন্তু কাকে সন্দেহ করব? হাত ঘুরিয়ে আমরা সবাইকে দেখালো সে। এদের সবাই চোর আর হত্যাকারী। কাকে সন্দেহ করব? হঠাৎ খুশি স্বরে কেউ একজনকে সংবর্ধনা জানালো। ওই যে, বেন কেসি এসেছে। চাকরি চাইলে এখনই প্রস্তাব দাও, বলল হ্যারিংটন।